হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজ আমার কলেজের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। এক লাফে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হতে পরিচয় দিই, আমি নুসরাত ইসলাম প্রিয়া, অনার্স প্রথম বর্ষ, বাবা মায়ের একমাত্র মেয়ে। ওয়াশরুম থেকে বের হয়ে ব্যাগ নিয়ে দিলাম এক দৌড়। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? পড়ে যাবি তো। সময় নেই আন্টি বলে চলে এলাম, আন্টিকে কিছু না বলার সুযোগ দিয়ে। রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছি। কোথা থেকে একটা কার এসে থামলো, সাথে সাথে আমার গায়ে পড়ে গেল পানি। এই যে, দেখতে পারেন না নাকি? চোখে দেখেন না কোনটা? আপনি কি কানে কালা? কথা কেন বলেন না? দিলেন তো আমার জামা নষ্ট করে। আজ আমার প্রথম দিন, আপনি 12টা বাজিয়ে দিলেন। এক নিঃশ্বাসে বলে দিলাম, মিস বকবক, আপনি তো কিছুই বলার সুযোগ দিচ্ছেন না। কি আমি বকবক করি? বেটা বজ্জাত আমারে বকবক করি বলে? সলার লুচ্চা। এই যে, ভদ্রভাবে কথা বলুন মিস বকবক। আপনার মতো অত অভদ্র নই। দোষ করেছেন আবার আমার সাথেই ঝগড়া করছেন, লুচ্চা বেটা। আপনার হাতটা দেখি। এই নেন 1000 টাকা, জামা কিনে নিয়েন বলেই চলে এলাম। এই লুচ্চা, তোর টাকা তুই নে বলে দিলাম টাকা। দিয়ে ঢেল। আমার যখন রাগ ওঠে নিজের হাতে নিজে কামড় দিই। রুমাল দিয়ে মুখ মুছে বাসে চলে এলাম কলেজে। গেটে ঢুকতেই নিশুর ডাক। কি বেবি, এত লেট কেন? তোকে কতবার কল করেছি জানোস? ওরে কল দিয়ে কি লাভ? ময়রা গেলেও ধরবে না। তো দিস কেন? আজ প্রথম ক্লাস, চল ক্লাসে। ক্লাসে ঢুকতে যাব তার আগেই দুটো মেয়ে আর 3টে ছেলে ডাক দিল। কিছু বলবেন? নতুন মনে হচ্ছে। জি। ওরে বাবু, বড়দের দেখলে সালাম দিতে হয় জানো না? সরি, বুঝতে পারিনি। এর শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি বলেন? একটা মেয়ে দেখতে সুন্দর, তার পাটা গিয়ে এগিয়ে দিয়ে বলল, এটা পরিষ্কার করে দাও। আমি কেন আপনার জুতা পরিষ্কার করব? আমারে কি কাজের লোক পাইছেননি? এই মেয়ে, তোমার তো খুব সাহস, মুখে মুখে তর্ক করো। আমি আমার মুখ দিয়া বলছি, আপনাকে কিছু বলতে বাদ নাই। ওকে বাই, চুন্নি বিল্লিরা। তোর এত সাহস, মুখে মুখে কথা বলিস, আবার পারমিশন না নিয়ে যাস? এই লিমা, ধরতো ওকে। আমাকে যখন ধরতে এলো ওরা, দিলাম 2 টাকার চর। পেছন থেকে চেনা গলা ভেসে উঠল। তাকিয়ে দেখি স্যার। কি হচ্ছে এখানে? স্যার, আসলে আমি আপুদের জিজ্ঞাসা করলাম ক্লাসটা কোন দিকে, আর আমাকে মারতেছে ওরা। বলে দিলাম ন্যাকা কান্না করে। এটা কি লিমা, তোমরা কলেজে আবার র্যাগিং করছো? না স্যার, মানে সরি স্যার। যাও ক্লাসে সবাই। আর মিমি শোনো, কখনো যেন না দেখি এমন মিম বলে দিলাম। স্যার চলে গেল। কি চন্ডী বিল্লিরা, কেমন দিলাম? নেক্সট টাইম আমার সাথে লাগতে এসো না। তারপর ক্লাসে চলে গেলাম। আজ প্রথম ক্লাস, তাই শুধু পরিচয় নিয়ে একটু ক্লাস হলো। তারপর ক্লাস শেষ করে বাসে করে বাসে যাচ্ছি। কি রে প্রিয়, কি হয়েছে? নুসরাত ইসলাম প্রিয়া, তাই সবাই প্রিয় বলে ডাকে। কই কিছু না, কাল দেখা হবে বলে বাসায় ঢুকলাম। আমাদের বাসা পাশাপাশি, বেশি দূর না, তাই একসাথে যাওয়া আসা করি। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আন্টি রান্না করছে, পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে মামুনির, আজ এসে জড়িয়ে ধরছে? কিছু না আন্টি, এমনি ভালো লাগছে না, ক্ষুধা লাগছে, খেতে দাও। যা টেবিলে বস, খেতে দিচ্ছি। আমি বসে আছি টেবিলে আর ফোন টিপছি। মামুনির প্রথম কলেজ কেমন কাটলো? ভালোই। কোনো ঝামেলা করিসনি তো? কি যে বলো না তুমি, আমি ঝামেলা করতে পারি কি? তারপর খেয়ে রুমে এলাম। আপনারা ভাবছেন আমি আন্টি কেন বলছি? আমার মা বাবা আমার 13 বছর বয়সে মারা গেছে। তখন থেকে আন্টির বাসায় থাকি। আমার ছোট খালামণি আন্টির শুধু একটা ছেলে, তার নাম আনন্দ চৌধুরী, শাকিল। আমি দেখেছি অনেক ছোটতে, তারপর ঢাকায় আসার কারণে দেখতে পারিনি। ফোনে শুনেছিলাম পড়ালেখার জন্য বাইরে গেছে। তারপর মা বাবা চলে গেল আমায় রেখে। তখন আন্টি নিয়ে এলো আমায়। বিছানায় যখন শুবো তখন কলিং বেল বেজে উঠলো। কোন ব্যানারে আসার টাইম পাইল না, ধুর। নিচে গিয়ে দরজা খুলে দেখি একটা ছেলে সামনে দাঁড়িয়ে। দেখতে ফর্সা, চোখগুলো টানা টানা, ঠোঁটগুলো গোলাপের পাপড়ি,
সব মিলে মাশাল্লাহ সুন্দর। কি আপনি কাকে চাই? আরে মিস বকবক, আপনি এখানে কেন? ভ্রু কুচকে মানে কি? মিস বকবক, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সকালে বাস স্ট্যান্ডে ওই যে। বেডা লুচ্চা, আমারে বক বক বলা? দাঁড়া, দেখাইতেছি মজা। এই বলে দিলাম এক বালতি পানি গায়ে ঢেলে। মাম্মি! কালামণি চিৎকার শুনে নিচে নেমে দেখে পুরো শরীর ভেজা একটি ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। কে তুমি বাবা? বাহ মাম্মি, আজ নিজের ছেলেকে চিনতে পারছো না? সাকিব বাবা? জিব্বাই কামড় দিয়ে। যত সব কাজের মেয়ে রাখো বাসায়, কোথা থেকে নিয়ে এসেছো এগুলোকে? সাকিব ও তোর খালাতো বোন পিয়া? কি তা বলছিস? সরো খালামণি, ঠিকই তো বলেছে। আমি কিছু মনে করিনি, আমি ওপরে গেলাম। মা, আমি উপরে গেলাম, আমার রুমে লাগেজ পাঠিয়ে দিও। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয় খেতে। আমি রুমে আসি, দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কাঁদছি। কখন ঘুমিয়ে গেছি জানি না। খালামণির ডাকে ঘুম ভাঙে। পিয়ামা, তোর ভাইয়ার কথায় রাগ করিস না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আরে না খালামণি, আমি কিছু মনে করিনি, তুমি এভাবে বলো না প্লিজ। এই বলে খালামণির কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। এখন ওঠ পিয়া, দুপুরে কত ডাকলাম উঠলি না। এখন ফ্রেশ হয়ে নে, আয় খেতে। ওকে খালামণি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। যেই চেয়ারটায় বসতে যাব তখনই শাকিল ভাইয়া আমার চেয়ারটায় বসে পড়ে। আমি অন্য একটা চেয়ারে বসে একটু খাবার খেয়ে ছাদে গেলাম। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি আগের কথা। ফ্ল্যাশব্যাক। আজ আমি, বাপি আর মাম্মি খালামণিদের বাসায় বেড়াতে যাচ্ছি। বাসে প্রায় 3 ঘন্টা বসে থাকতে থাকতে অবশেষে পৌঁছলাম খালামণিদের বাসায়। ওখানে গিয়ে সবাই আমাদের নিয়ে অনেক খুশি। বিশেষ করে আমি খালামণির একমাত্র ছেলে আনন্দ চৌধুরী, মানে শাকিল, ডাকনাম শাকিল। সে আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। শাকিল ভাইয়া, কথা বত্তা না। না, তোর সাথে আমার কথা নেই, ভাগ এখান থেকে। কেন ভাইয়া? অভিমানের সুরে। তখন আমার বয়স 6 আর শাকিল ভাইয়ের বয়স 8, আমার থেকে বড়। এমনি। বলতো না কেন কি করতেছি আমি? কাঁদো কাঁদো ফেস করে। সেদিন তোদের বাসায় কে ওটা, কার সাথে কথা বলছিল? ওটা তো আমাদের পাতের বাসার, তাকে, তার সাথে লেলা করি আমি। তোকে না বলছি কোনো ছেলের সাথে কথা বলবি না। ওতে আজ বলবো থরি। সত্যি তো, কথা দে। ওতে পতিম। ওকে চল খেলা করি। এভাবে হাসি খুশি ভাবে দিন চলছিল। আমরা আমাদের বাসায় চলে আসছি। এর মাঝে শাকিল ভাইয়ের সাথে দেখা কথা বলছি। এভাবে 5 বছর কেটে গেল। আমার বয়স এখন 13 বছর। আমি ক্লাস 10-এ পড়ি আর ভাই আর বাইরে চলে গেছে পড়ার জন্য। কিছুদিন পর খালামণিদের বাসায় বেড়াতে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়। তখন থেকে খালামণি আমায় তার সাথে নিয়ে আসে। এর মধ্যে ভাইয়া আমার সাথে কথা বলেনি। অনেক চেষ্টা করেছি, বলেনি। কথা বলতে চাইলে বিজি আছে বলে এড়িয়ে যেত। জানি না কি দোষ ছিল। তারপর থেকে সব ভুলে আজ নিজের মতে চলতে শিখে গেছি। বর্তমান। তখনই পেছন থেকে আওয়াজ আসায় বাস্তবে ফিরি। দেখি শাকিল ভাইয়া। আমি আর কিছু না বলে চলে এলাম রুমে। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে না খেয়ে কলেজে চলে এলাম। কলেজে ঢুকে নিশুর সাথে দেখা। কি রে প্রিয়, কেমন আছিস? চোখ ফুলা কেন, কেঁদেছিস কি? না রে, চোখে কি যেন পড়ছিল, তাই আর কি। চল ক্লাসে যাই। দুজনে ক্লাসে গেলাম। প্রথম ক্লাস করে সবাই মিলে ক্যান্টিনে বসে নাস্তা করছি। তখন একটা ছেলে এসে, আই লাভ ইউ। জি, কাকে বলছেন আঙ্কেল? তোমাকে বলছিলাম তোমাকে অনেক ভালোবাসি। কি? শোনেন ভাইয়া, এসব ভালোবাসা ভালো নয়। তা না হলে দাঁতে পোকা হয়। আমার কথা শুনে সবাই দিল হেসে। আঙ্কেল, এসব ভালোবাসা টাসা আমি পছন্দ করি না। ভালো একটা মেয়ের সাথে প্রেম করো, নলে চলে আসতে ধরলাম। পেছন থেকে ছেলেটি তোকে দেখে নেব। কি করার করো পারলে। কলেজ শেষ করে বাসের জন্য দাঁড়িয়েছি। কিছুক্ষণ থাকার পর দেখলাম বাস এসে গেল। বাসে যেই চড়বো পেছন থেকে সুমন ভাইয়া ডাক দিল। প্রিয়া, বাসায় যাচ্ছি আমি। তুমি কি এখন বাসায় যাবা? জি ভাইয়া, বাসায় যাব। একটু পরে শপিং মলে যাব। একটু কেনাকাটা করার আছে। আমারও আজ তাড়াতাড়ি কাজ শেষ হলো। চলো, আমি তোমার শপিং মলে নামিয়ে দিয়ে আসছি। না ভাইয়া, তার দরকার নেই, আমি যেতে পারবো। না করো না, চলো তো প্লিজ। ওনার অনেক জোরাজুরিতে বাধ্য হয়ে গেলাম বাইকে করে।
বজ্জাত বাইডা, আমার পেছন লাগে খালি। লুচ্চা শালা, তোর বউ নাই? মনে মনে গালি দিচ্ছি, হঠাৎ গাড়ি থামায় সামনে দেখি তুই এখানে কেন? ওনাকে থেকে গাড়ি থেকে নেমে পড়লাম, মাথা নিচু করে আছি। তোকে কিছু বলছি। আসলে আমার কিছু কেনার ছিল, তাই কলেজ শেষে বাসে করে আসবো, তার আগে সুমন ভাইয়ের সাথে দেখা। উনি শাকিল, তুই ওকে কেন বকতেছিস? ওকে কিচ্ছু বলবি না। সেটা তোকে বলতে বাধ্য নেই। আমার দিকে চেয়ে গাড়িতে উঠে বসে। কিছু না বলে ভয়ে গাড়িতে বসলাম। ভাইয়া গাড়িতে বসে একবারও তাকায়নি, সোজা বাসায় চলে এলাম। এসে আমার হাত টানতে টানতে রুমে নিয়ে গেল। লাগছে, আমার ছাড়ো। আমার বাসায় থেকে আমার খেয়ে অন্যের খোঁজনিশি করতে লজ্জা করে না? সত্যি কিছু করিনি আমি। তার আগে ভাইয়া আমায় কোমরের বেল খুলে মারতে শুরু করলেন। আমি বারবার অনুরোধ করছি, তার কানে যাচ্ছে না। একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলে তাকিয়ে দেখি মাথার কাছে খালামণি বসে আছে। খুব লেগেছে না রে মা? তোকে অনেক মেরেছে। আমার গায়ে মলম লাগিয়ে দিতে দিতে খালামণিকে জড়িয়ে ধরে কেঁদে দিই। খালামণি, বিশ্বাস করো আমি কিছু করিনি। তোমায় শুয়ে বলছি, তুমি তো আমার মায়ের মতো। তুমি ছাড়া কে আছে বলো? তুমি তো জানো আমি মিথ্যা বলি না। আমি সুমন ভাইয়ের সাথে বাইকে যেতে চাইনি, ভাইয়া জোর করে নিয়ে গেছে, তাই গেছি। শাকিল ভাইয়া দরজার বাইরে থেকে শুনে চলে গেল। আর কখনো যাওয়ার দরকার নেই, চুপ কর আর কাঁদিস না। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। তো আমায় খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল খালামণি। আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলায় চুপি চুপি ভাইয়া আমার রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে আমার পাশে বসেছে। আজ তোকে খুব মেরেছি না? জানিস তোকে যতটা আঘাত করেছি তার থেকে বেশি পেয়েছি। তুই অন্য কোনো ছেলের সাথে কথা বললে সইতে পারি না। তুই কখনো আমায় বুঝলি না। একটা কথা মনে রাখবি, তোর ইচ্ছে হোক আর নাই হোক, তুই না চাইলেও আমার, শুধু আমার। বলে চোখের পানি মুছে দিয়ে পিয়ের কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যেতে ধরেই একটা ডায়েরি চোখে পড়লো। ভাবছি নিবো কিনা ডায়েরিটা, নিয়ে আমার রুমে চলে এলাম। বিছানায় শুয়ে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় সবাই আমায় ছেড়ে চলে গেল কেন, আমি যে বড় একা হয়ে গেলাম। দ্বিতীয় পাতায়, ভাইয়া তুমি কেন আমার সাথে কথা বলো না এখন? আমার খুব কষ্ট হয় আজ, আমার কেউ নেই, মা বাবা সবাই চলে গেল না ফেরার দেশে। তুমি। তৃতীয় পাতায়, ভাইয়া তোমায় আমি। সবাই কথা বলে ক্লাসে আসতে ধরে। পেছন থেকে ডাক আসলো, আয়ান বলে পেছনে ফিরে দেখি কেউ নেই। আবার যেতে ধরলাম। কিরে আয়ু, কথা বলবি না? বলছে। ঘুরে তাকিয়ে দেখি আকাশ। কেমন আছো আয়ু? ভালো আছি, তুমি কেমন আছো? আর আমায় আয়ু কেন বলছো? কেন, তোমায় আয়ু বলে ডাকতে পারি না? না, এটা শুধু আমার ফ্রেন্ডরা বলবে, সবাই না। বলে এলাম। আকাশ পেছন থেকে ডেকেই চলেছে। সেদিনের কথাটা মনে পড়ে আর আকাশের সাথে কথা বললাম না। সবাই মিলে ক্লাসে গেলাম। কি রে আয়ু, কি হয়েছে বলতো? আকাশের সাথে ওভাবে কেন কথা বললি? কিছু না, এমনি। তোরা শুধু এই নামে ডাকবি, আর কেউ না, বুঝলি? একসাথে তুই এত ভালোবাসিস আমাদের? তোরা তো কলিজা আমার। কথা বলতে বলতে দেখি স্যার আসছে সামনে, তাই ঠিক হয়ে বসলাম। কেমন আছো সবাই? ভালো, আপনি? কথা বলে ক্লাস করে স্যার চলে গেল। এর ফাঁকে ফাঁকে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ, সবাই মিলে ক্যান্টিনে বসে আছি। তখনই সাম আয়না ভাবি বলে ডাক দিল। জিভায় কামড় দিলাম। ভ্রুকুচকে, মানে কি? সরি সরি আপু। ওকে, এখানে কেন তুমি? কেন আসতে পারি না? আসো। মিমির পাশে বসে। আসলে আমি একটা কথা বলতে চাই। একসাথে? কি? আসলে আমি, তার আগে কল আসলো, দেখি ভাই। হ্যালো ভাই। তুই কই? এখনই আমার কেবিনে আই। ওকে ভাই বলে কল কেটে দিলাম। তোমরা থাকো, পরে কথা বলবো বলে চলে গেল। ভাই আসবো? আয় বস এখানে। এই ছেলেটাকে সন্ধ্যার মধ্যে চাই। ওকে ভাই। সবাই ক্লাস করে সবাই সবার বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজাচ্ছি, খুলছেই না। আমি রাগে ভো। 10 মিনিট পর দরজা খুললো। এই, আমার বাবার বউ তোমার বাসায় কি করতে আনছে? আমার বাবা? কি বলছো এগুলো মামনি? এগুলো কেউ বলে? আমি ওয়াশরুমে ছিলাম। মুখ কেলিয়ে চলে এলাম। রুমে এসে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হচ্ছে কেউ আমায় কপালে চুমু দিচ্ছে। চোখ খুলে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো স্বপ্ন। ফোন হাতে নিয়ে দেখি 10টা বাজে। আম্মু। এভাবে চিল্লাচ্ছ কেন? আমায় ডাকোনি কেন? রাত 10টা বাজে। আমার বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল। কত ডেকেছি তোমায়, তুমি তো ওঠোনি। বলেছিলে আর একটু আম্মু, আর একটু, তাই চলে গেছি।
আম্মু, তুমি এখন মিথ্যাও বলো? কি? আমি মিথ্যা বলি? কি হচ্ছে এখানে মা মেয়ের মাঝে? তোমার মেয়ে বলেছে আমি নাকি মিথ্যে বলছি। ওকে ডাকিনি। ঠিকই তো বলছে মামুনি আমার, তুমি মিথ্যা বলছো আমায় জড়িয়ে ধরে। বাবা, একটা নতুন আম্মু আনলে কেমন হয় বলে হাসতেছি, আর আম্মু রাগে বেরিয়ে গেল। বাবা, মামুনি ফ্রেশ হয়ে নিচে এসো। ওকে। এদিকে অন্ধকার রুমে একটা ছেলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে কিছু খোলার আওয়াজে ছেলেটির সামনে তাকিয়ে দেখে দুটো লোক দাঁড়িয়ে আছে। কিছু বলার চেষ্টা করছে, পাচ্ছে না, মুখ বাঁধা থাকায়। সাম, গিয়ে মুখের বাঁধন খুলে দে। ওকে ভাই। ছেলেটি বাঁধন খুলে দিল। কি আপনারা আমায় কেন এখানে নিয়ে এসেছেন? তখনই রুমের লাইট জ্বলে উঠল। তোর বাপ। ভয়ে চুপ হয়ে গেল হৃদকে দেখে। স্যার, আপনি? কেন, কাকে মনে করেছিলি? স্যার, তামিম কিছু করেনি, জানি না কিছু। সত্যি সত্যি বল, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। সত্যি জানি না। সামকে ইশারা দিল। সাম একটা গরম রড হাতে লাগিয়ে দিল। ছেলেটি চিৎকার করে চলছে। আমি বলছি সত্যি জানি না, আমায় একটা নাম্বার থেকে কল করেছিল। কে কল করেছিল? কার কোথায়? আমার আয়ুর দিকে চোখ দিয়েছিস? ছেলেটি হৃদয়ের চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠে বলতে থাকে। একটি নাম্বার থেকে কল দিয়ে বলেছে আয়ানের ক্ষতি করার জন্য। আমি যদি না শুনি আমায় মেরে ফেলবে, তাই ভয়ে ওনার কথায় রাজি হয়েছি। কিন্তু কখনো দেখিনি আপনার সব খোঁজ খবর নিত ফোন দিয়ে। বাঁকা হেসে কোনো চিহ্ন যেন না থাকে বলে চলে গেল। এদিকে আমি নিচে নেমে খেতে বসলাম। আম্মু, খেতে দাও। আম্মু কোনো কথাই বলেনি, রেগে আছে, তাই কিছু না বলে খেয়ে রুমে গেলাম। ফোনটা হাতে নিয়ে দেখি 10 বার আননোন নাম্বার থেকে কল এসেছে। সাথে সাথে কল এলো। রিসিভ করে, হ্যালো। কখন থেকে কল করেছি? কি বলেছিলাম 10টার সাথে আসতে বলছি। কি আপনি এভাবে চিল্লাস কেন? ব্যাটা বজ্জাত, আমি কি গোলাম নাকি আপনার? কি এত বড় সাহস? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি মজা দেখাবেন? এখন ছাদে আসবে না আমি রুমে যাব তোমার? যাব না। ওকে বলে ফোন কেটে দিলাম। হ্যালো। যা দিল কেটে। কে এমন করছে আমার সাথে? আমি কি তাকে চিনি? কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, মনে মনে ভাবছি। তখনই হলো লোডশেডিং। হঠাৎ কেউ এসে আমায় সারা রাত জলপটি দেওয়ার পর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সুমন বসে আম্মুর সাথে কথা বলছে। এটা দেখে মাথাটা গরম হয়ে গেল। কিছু না বলে পিয়ার রুমে গেলাম, দরজা নক করলাম। কোনো সাড়া না পেয়ে রুমে গিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। পাশে বসে কপালে হাত দিয়ে দেখি জ্বর নেই, তাই চলে এলাম কিছু না বলে। নিচে নামবো তার আগে সুমন ডাকলো। শাকিল ভাইয়া, কখন থেকে তোমার জন্য বসে আছি, কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? এই তো অনেক ভালো। এত সকালে আমাদের বাসায় কেন তুই? এমনি আসলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই তোদের সাথে। ও তা চল নাস্তা করে একসঙ্গে যাই। চল। প্রিয়াকে কেন জানি দেখতে পাচ্ছি না মামনি। ও হয়তো এখনো ওঠেনি, ঘুমিয়ে আছে, জ্বর আসছে একটু তো। আমি একটু দেখে আসি ওকে মামনি। বড় মাকে মামনি বলি। তোর কষ্ট করে যেতে হবে না, ওকে নিয়ে ভাবতে হবে না, আমরা আছি তো। ঠিক আছে, আজ উঠি, কাজে যেতে হবে। চল তোকে এগিয়ে দিয়ে আসি বলে ওকে নিয়ে চলে এলাম বাইরে। সুমন, তোকে যেন এই বাসা তীর সীমানা ও না দেখি, বিশেষ করে পিয়ার কাছে বলে চলে আসতে ধরলে পিছন থেকে সুমন চিল্লিয়ে বলল, দেখে নেব তোকে, আর আয়নাকে তোর কাছ থেকে আলাদা করবই। বলেই চলে গেল। বাসার ভেতরে যেতেই দেখি পিয়া নামছে। কেমন দেখাচ্ছে? পিয়া মা, কিছু লাগবে আমায় বল, আমি নিয়ে যেতাম, তুই আসলি কেন? না খালামণি, আমি ঠিক আছি, হাসার চেষ্টা করে। নিচে নামতেই পড়ে যেতে ধরে তখনই শাকিল এসে আমায় ধরে। তোকে কি আসতে বলেছে? এখনই পড়ে গেলে কি হতো, আজ থেকে কলেজ যাওয়া বন্ধ যতক্ষণ না সুস্থ হবি। বলে কোলে করে নিয়ে এসে শুয়ে দিল, দিয়ে চলে গেল। আমি বসে বসে ভাবছি কি হলো এটা। তখনই কারো ডাকে চোখ খুলে তাকিয়ে দেখি শাকিল ভাইয়া। ফ্রেশ হয়েছিস? পাশে বসে সরি। কেন সরি? বোঝার চেষ্টা করে। কলেজের জন্য ভুল বুঝে মেরেছি অনেক, ক্ষমা করে দিস। আরে না, কিছু মনে করিনি। ওনার কথায় বুকটা ফেটে যাচ্ছে। মুখ খোল, খাবার খা। তারপর আমায় সবটুকু খাইয়ে দিয়ে চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। ভাইয়া আর খারাপ ব্যবহার করে না, খেয়াল রাখে। আজ ভাইয়াকে দেখতে আসবে মেয়ে পক্ষ, তাই সকাল থেকে রান্নার কাজে সাহায্য করছি।
ভাইয়া জানে না কিছু। কিছুক্ষণ পর মেহমানরা চলে এলো, তাদের খাওয়ার ব্যবস্থা করছি। তখনই ভাইয়া বাসায় আসলো। মা তুই এই দিকে দেখ, আমি শাকিলের সাথে কথা বলে আসছি। আমি ঠিক আছি, যাও। এদিকে শাকিলের মাথায় আগুন চড়ে গেছে, একটা কথা মাথায় ঘুরছে। আমি পিয়াকে বিয়ে করব, তোর কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করে দিব। শুধু এটা ভেবে সব ভেঙে ফেলেছে। তখনই দরজার আওয়াজে সামনে তাকিয়ে দেখে কি হয়েছে, রুমের এই অবস্থা কেন, আর তোমার এমন কেন লাগছে? মা, আমি পিয়াকে বিয়ে করতে চাই। কি যাতা বলছো, ও তোমার বোন হয়? আমি যেটা বলেছি সেটাই, এর বেশি কিছু বলতে পারবো না। লাস্ট ডিসিশন। একটা থাপ্পড় দিয়ে নিচে তোমায় দেখতে এসেছে, তাড়াতাড়ি এসো। সবাইকে উদ্দেশ্য করে আমি পিয়াকে বিয়ে করব, ওকে ভালোবাসি, পারলে ক্ষমা করবেন আপনারা, আসতে পারেন এখন। বলে শাকিল ভাইয়া আমায় ছেড়ে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে আছি। এখনো সবাই যা তা বলে চলে গেল। খালামণি কিছু না বলে শাকিল ভাইয়া রুমে গেল। আমি রুমে এসে কাঁদছি শুয়ে। কখন ঘুমিয়ে গেছি জানি না। তুই এভাবে অপমান করতে পারলি আমায়? ছি, লজ্জা করছে তোকে ছেলে বলতে। কখনো তোর সাথে ওকে বিয়ে দিব না, ভালো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। বলে চলে গেল। ঘুমিয়ে আছি, কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলে দেখি শাকিল ভাইয়া কাঁদছে। উঠে বসে, আপনি এখানে এত রাতে কি করছেন? তোকে আমি ভালোবাসি, আমার বিয়ে করবি? না, আমি আপনাকে ভালোবাসি না। বিয়েও তার আগে আমার ঠোঁট দুটো দখলে নিল। আমি ছাড়ার অনেক চেষ্টা করছি। একসময় চুপ হয়ে থাকলাম, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলতে লাগলো। মাথায় ভালো করে কথাটা শুনে রাখ, আগে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছি, আর না। এখন যদি তুই চাস আর না চাস, তোর ইচ্ছে হোক আর না হোক, না চাইলেও তুই শুধু আমার। আর কি বলবি, ভালোবাসি না? তোকে ভালোবাসতে হবে না, আমি বাসলেই হবে, আর বিয়েটা আমাকেই করতে হবে। বলে চলে গেল। আমি বিছানায় শুয়ে কাঁদছি আর ভাবছি, যখন তোমায় কাছে পেতে চেয়েছি তখন দূরে সরিয়ে দিয়েছ, আর এখন যখন তোমার কাছ থেকে দূরে চলে এসেছি এখন কাছে থাকছো, কেন করছো? ভাবছি আর কাঁদছি। তখনও কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি খালামণি। আমি বিছানা থেকে উঠে খালামণিকে জড়িয়ে ধরে কাঁদছি আর বলছি, আমি বিয়ে করবো না খালামণি, শাকিল ভাইয়াকে। আমিও তোকে বিয়ে দিব না ওর সাথে। বলে আমায় শুয়ে দিয়ে চলে গেল। সকালে ঘুম ভাঙতে দেখি খালামণি আসছে আর বলছে, ফ্রেশ হয়ে এটা পরে নিচে আয়। আমিও কথা মতো রেডি হয়ে নিচে গিয়ে দেখি অনেক মানুষ। আমার খালামণি নামতে দেখে নিজে এসে নিয়ে বসালো সোফায়, একটি ছেলের পাশে। ওখানে সুমন ভাইয়াও ছিল। আমার বুঝতে বাকি রইল না আমায় দেখতে আসছে। কিছু না বলে বসে আছি। তখনই ঝড়ের গতিতে শাকিল ভাইয়া এসে সবার সামনে কিস করলো আর বলল, আমরা দুজনকে ভালোবাসি, আপনারা আসতে পারেন। খালামণিকে সবাই যা তা বলে গেল। খালামণি কাঁদছে বসে। তখন সুমন ভাইয়া বলে উঠল, মামনি, তোমার কোনো সমস্যা না থাকলে আমি প্রিয়াকে বিয়ে করব। কথাটা বলার সাথে সাথে গালে বলল এক চড়। মাথা উপরে তুলে দেখি কেউ নয়, শাকিল। যখনই শাকিল কিছু বলতে যাবে তার আগেই, সুমন, তোমার বাবা মা মেনে নিবে কি? আমি ম্যানেজ করে নেব, আমি বিয়ে করব, আর তাড়াতাড়ি। ওকে, তোমার মা বাবাকে নিয়ে আসো, দিন তারিখ ঠিক করব আজই। ওকে মামনি, বলে চলে গেলাম শাকিলকে চোখ মেরে। আম্মু, তুমি এটা করতে পারলে? আমার ভালোবাসাকে এভাবে দূরে সরিয়ে দিলে। আসলে তুমি আমার মা নও, ঘৃণা করি তোমায়। আর প্রিয়া, ভুলে অন্য কাউকে বিয়ের চিন্তা বাদ দে। বলে চলে গেল। রাতে সবাই খেতে বসেছে, শুধু শাকিল ছাড়া। আজ পিয়ারও কেমন লাগছে, বারবার শাকিলের চেয়ারের দিকে তাকাচ্ছে। তখন কলিং বেল বেজে উঠল। গেট খুলে দেখি সুমন ভাইয়া তার মা বাবাকে নিয়ে এসেছে। আমি ওখান থেকে রুমে চলে এলাম। সবাই দিন তারিখ ঠিক করে চলে গেল। বিয়ের মাত্র 5 দিন বাকি আছে। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমায় স্পর্শ করছে। চোখ খুলে দেখি শাকিল ভাইয়া। কিছু বলতে যাব, তার আগেই ভাইয়া মুখটা চেপে ধরেছে। আমি তোকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করিস না প্লিজ। সুমন ভালো ছেলে না ও। আমাদের মাঝে সব ভুল বুঝিয়েছে, আমরা তোর কাছে খারাপ আর আমার কাছে তোকে খারাপ। সব আপনার মিথ্যা কথা। আমি সুমন ভাইয়াকে বিয়ে করব। আপনি এখান থেকে চলে যান। যাব না, তোকে আমার করে ছাড়বো, দেখিস। বলেই গেট খুলে বের হবে, তখনই গালে পড়ল চড়। শাকিল চোখ তুলে তাকিয়ে বলে, আম্মু। তুই পিয়ার ঘরে কেন এসেছিস? তোকে পিয়ার আশেপাশে যেন না দেখি। 5 দিন পর ওর বিয়ে, চলে যায় বাসা থেকে।
ভাইয়া কিছু না বলে হেসে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় মেহমান আসতেছে, বাড়ি সাজাচ্ছে। সারাদিন এভাবেই কেটে গেল। সাকিল সারাদিন বাসায় ছিল না। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার বুকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি শাকিল ভাইয়া। অন্ধকারে আবছা দেখা যাচ্ছে। ভাইয়া আপনি এখানে কেন? কেউ দেখলে কি মনে করবে? প্লিজ চলে যান। তুই না অন্য কাউকে বিয়ে করিস না, আমি তোকে খুব ভালোবাসি। কিসের ভালোবাসা? আমি আপনাকে ভালোবাসি না। চলে যান এখান থেকে। না যাবো না। তুই নিয়ে করবি নাকি আম্মুকে বলবো? প্লিজ আমায় ভালোবাসিস এটা বল। না, আমি সুমনকে ভালোবাসি, আপনাকে ঘৃণা করি। বলার সাথে সাথে গালে থাপ্পড় দিল। তাল সামলাতে না পেরে পড়ে গেলাম। আমায় উঠিয়ে, কি বললি আরেকবার বল। আমি সুমনকে ভালোবাসি আর সুমনকেই বিয়ে করব। বেরিয়ে যান এখান থেকে। আপনার ছায়াও দেখতে চাই না আমি। এত ঘৃণা করিস আমায়? হ্যাঁ, চলে যান। তা তো হচ্ছে না প্রিয় পাখি। তুই শুধু আমার, আর আমার জিনিস কিভাবে আদায় করতে হয় আমি জানি ভালো করে। মানে কি কি করবেন? কিছু বলার আগেই আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট দুটো দখল করে নিল। আস্তে আস্তে বিছানায় ফেলে দিয়ে পুরো শরীর ছেড়ে দিল আমার ওপর। এত চেষ্টা করছি ছাড়ানোর, পারছি না। অনেক অনুরোধ করার পরেও শুনল না। হিংস্রতায় মেতে উঠল। শুধু চোখের পানি ফেলে চলেছি আমি, আর ব্যথায় কুঁকড়ে উঠছি। সেদিকে ভাইয়ার কোনো ধ্যান নেই। নিজের ইচ্ছে মতো চাহিদা পূরণ করছে। একসময় আমার বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কেঁদেই চলেছি। ভালোভাবে বলছিলাম শুনিস নেই, তাই এই রূপ দেখাতে হলো। পারলে ক্ষমা করে দিস। বলে চলে গেল। আমি বিছানার চাদর গায়ে জড়িয়ে কেঁদে চলেছি। শাকিল ভাইয়া দরজা খুলতেই খালামণিকে দেখতে পাই। খালামণি ভাইয়ার গালে দিল থাপ্পড়। ভাইয়া কিছু না বলে হাসি দিয়ে চলে গেল। আমি কেঁদেই চলেছি। খালামণি আমার কাছে এসে বলে, আমায় ক্ষমা করে দে মা, আমার জন্য তোর জীবন নষ্ট হয়ে গেল। চুপ করে কেঁদেই চলেছি। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে শাওয়ারে বসে জোরে জোরে কান্না করছি। অনেকক্ষণ পর বেরিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে কারো ফোনের আওয়াজে ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে রিসিভ করে, হ্যালো কে? আমি সুমন, তুমি এখনো ঘুমিয়ে আছো? ও সুমন ভাইয়া, এত সকালে কল করেছেন, কোনো দরকার? দরকার, বাট আমায় এখনো ভাইয়া বলো কেন? কয়দিন পর স্বামী হব, সুমন বলে ডাকবে। জি না ভাইয়া, আপনি আমার বড়। এই বেশি কথা বলবে না, যেটা বলেছি ওটাই করবে। ওকে, এখন বলুন কেন কল দিয়েছেন? তোমায় নিয়ে কেনাকাটা করতে যাব, তাই এখন উঠে রেডি হয়ে নাও। 5 মিনিটে তোমার বাসার সামনে আসতেছি। কালামণিকে তার আগে ফোনটা কেড়ে নিল। তাকিয়ে দেখি শাকিল ভাইয়া। কিরে, কাল বাসর করার পরেও মন ভরেনি, আবার অন্যজনের সাথে কথা বলছিস? আমায় দিয়ে হয় না? ভাইয়া ফোনটা দেন আমার। কেন, আজ রাতে আরো কারোর সাথে যাবি নাকি? আমি কিছু না বলে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। তখনই পেছন থেকে হাত টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। কি করছেন? ছাড়ুন, কেউ চলে আসবে। আসুক, তাতে আমার কি? বলে আমার ঠোঁট দুটো দখল করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম দুজনেই। শাকিল ভাইয়া কিছু না বলে চলে গেল। আমি রাগে ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি খালামণি বসে আছে। কিছু বলবে খালামণি? তোর কাছে কিছু চাইবো, দিবি আমায় মা? খালামণি বলো। তখনই তার হাত টানিয়ে মাথায় দিল। আমি, কি করছো খালামণি এটা? কাল সাকিব যেটা করেছে কাউকে বলবি না কখনো, আর সুমনকে বিয়ে করবি তুই, মা কথা দে। ওকে খালামণি, আমিও তো ভাইয়াকে ভালোবাসি, কিন্তু ভাইয়া বিশ্বাসঘাতক করেছে, কখনো ক্ষমা করব না। আমি জানি, আমার কথা কখনো ফেলবি না। এই নে শাড়িটা পরে নিচে আয়, শপিং করতে যাবি, সুমন দাঁড়িয়ে আছে নিচে। ওকে। তারপর রেডি হতে লাগলাম। নিচে সবাই বাড়ি সাজাতে ব্যস্ত। নিচে এসে খালামণির সাথে কথা বলে শপিং এর জন্য সবাই বেরোলাম, কিন্তু শাকিল ভাইয়াকে কোথাও দেখলাম না। সবাই চলে এলাম। দরজা খোলো আম্মু প্লিজ, তোমার পায়ে পড়ি আম্মু, নিচে বসে। যখন প্রিয়ার রুম থেকে শাকিল বেরিয়ে যায় তখন শাকিলকে দেখে ফেলে খালামণি। তাই শাকিল ভাইয়াকে ওয়াশরুমের ভেতরে লক করে বাইরে তালা মেরে দেয়। দরজা খুলে তুই চলে যা পিয়া, জীবন থেকে মা হয়ে হাত জোর করে বলছি তোমার কাছে। আম্মু, আমি পিয়াকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, আমার থেকে দূরে সরিয়ে দিও না। না, কখনো তোর হাতে দেব না ছদর, আমায় বলে চলে গেল। রাতে সবাই বাসায় এসে রুমে গেলাম।
সবাইকে দেখলাম কিন্তু শাকিল ভাইয়াকে দেখলাম না। মনটা কেমন লাগছে। ফ্রেশ হয়ে নিচে এলাম। খাওয়া দাওয়া করে সবাই অনেক গল্প করছে, কাল গায়ে হলুদ তাই। আমি নিশুকে কল দিয়ে আসতে বললাম। গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে নিশুটাকে ঘুম ভাঙলো। আর কত ঘুমাবি মাম্মা? তুই এসেছিস? আর কি ঘুম হয় বল, জড়িয়ে ধরে। হয়েছে, নে শাড়িটা আন্টি পরিয়েছে, রেডি হয়ে নে, একটু পর পার্লার থেকে লোক আসবে। ওকে বলে ওয়াশরুমে ঢুকলাম। রেডি হয়ে যখন বের হবো হা বলে চিল্লিয়ে জড়িয়ে ধরলাম। চোখ খুলে দেখি শাকিল ভাইয়া। কি হয়েছে, এভাবে চিল্লেস কেন? মানে আরশোলা কই, কোথাও তো নেই। এখানেই তো ছিল। তাকে দেখি ভাইয়া হাসছে, তাই বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। পাগলি একটা, বলে চলে গেল। রুমে বসে শাড়ি ঠিক করছি, তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরেছে। আমি এক ঝটকায় সরে দাঁড়ালাম। পেছনে ঘুরে দেখি সুমন ভাইয়া। আপনি এখানে কেন? আর কি অসভ্যতা করছেন? আমার হবু বউয়ের কাছে যখন খুশি আসতে পারি, তাতে তোমার কি? এখনো আপনার বউ হয়নি, যতক্ষণ না বিয়ে হয়নি আমার কাছে আসার চেষ্টা করবেন না। চলে যান এখান থেকে। কুল ডাউন বেবি, এত হাইফার হচ্ছে কেন? যাচ্ছি বলেই চলে গেলাম। আমি গেট লাগিয়ে দিয়ে বসে আছি, কেমন যেন লাগছে। সুমন ভাইয়াকে তখন ভাবনার ছেদ পড়ে নিশুর কথায়। কি রে মাম্মা, এখনো রেডি হওনি? পার্লারে লোক এসে যাবে। হয়েছে তো 2 মিনিট। কিছুক্ষণ পর পার্লার থেকে লোক এসে সাজাতে লাগলো। এদিকে শাকিল রুমের মাঝে শুয়ে আছে, খাওয়া নেই, কারোর সাথে কথা নেই। তখনই দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে দেখি। বাবা প্লিজ ওর বিয়েতে অশান্তি করিস না, ও তো তোর বোনের মতো, প্লিজ অনুরোধ করছি, ভুলে যা। নিশ্চুপ। আম্মু কি উত্তর না পেয়ে চলে গেল। তখন কল আসে রিসিভ করে। হ্যালো, বল। সব ঠিকঠাক হয়েছে, রেডি সব কিছু। ধন্যবাদ রে দোস্ত, তুই না থাকলে কি হতো। কি যে বলিস না, তোর জন্য তো বেঁচে আছি, তুই তো আমাদের সব। পাগল একটা। আচ্ছা শোন, কি হবে না হবে সব জানিস, আর কি লাগবে কল করে জানিয়ে দিস। বাই। ওকে বাই। কথা শেষ করে বারান্দায় চলে এলাম। প্রিয়ার হাসি মুখের ছবিগুলো দেখছি। রেডি হয়ে প্রিয়ার রুমে যাই, গিয়ে সামনে তাকিয়ে থেকে হলুদ পরি, হলুদ শাড়ি, ইয়ার রিং, জুয়েলারিও হলুদ, চুড়ি সব ম্যাচিং। আর নিশু হলুদ লেহেঙ্গা, কানের রিং, হাত ভর্তি চুড়ি, হালকা মেকআপ। দুজনকে খুব সুন্দর লাগছে। একদম ফাটাফাটি লাগছে, যে দেখবে সেই তো গিলে খাবে। তোকেও খুব সুন্দর লাগছে, হাসি দিয়ে। দুজনে কথা বলে নিচে চলে যায়। নিশু প্রিয়াকে নিয়ে স্টেজে নিয়ে বসিয়ে দেয়। নিশু ফোন নিতে ধরে দেখে নেই। প্রিয়াকে বলে ফোন খুঁজতে ওপরে চলে যায়। রুমে এসে যেই ফোন খুঁজতে যাবে, সামনে দেখে শাকিল বসে। তোমার সাথে কথা আছে প্লিজ। জি ভাইয়া বলুন। আমি প্রিয়াকে খুব ভালোবাসি, প্লিজ সাহায্য করো আমায়। ভাইয়া প্রিয়া তো আপনার ভালোবাসে না। আমায় ভালোবেসে এখন আমায় ভুল বুঝে আছো? তারপর এতদিন কি হয়েছে সবকিছু নিশুকে বলে এখন বলো, এতে কি আমার কোনো দোষ আছে? না ভাইয়া, সুমন এতটা খারাপ জানতাম না। এ বিয়ে তো হতে দেওয়া যাবে না, যে করে হোক ভাঙতে হবে। তুমি শুধু একটু সাহায্য করবে, আমি যা যা বলবো। ওকে ভাইয়া, এখন কি করতে হবে? কানে কানে কি যেন বললো। আমিও জানি না, তাই বললাম না, পরে জানতে পারবো। নিশু নিজে এসে প্রিয়ার পাশে বসলো। হাতে জুস ছিল, ইচ্ছে করে শাড়িতে ফেলে দিল। সরি মাম্মা, হাত লেগে পড়ে চলে গেছে, ওয়াশরুমে নিয়ে যাই চল। এত হাইপার হচ্ছিস কেন? আমি যাচ্ছি, তুই এখানে থাক বলে রুমের দিকে যেতে ধরলাম। তখনই ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা চেক করে দেখতে পাই একটা লেখা, জীবনে অনেক বড় ভুল করতে চলেছেন। মেসেজটা পড়ে চিন্তায় ঘুরপাক খাচ্ছে। কে এই মেসেজ দিল? আর কি ভুল করছি আমি? কারো টানে ভাবনার ছেদ ঘটলো। সামনে তাকিয়ে দেখি পুরো রুম অন্ধকার। কেউ আমার দিকে আসছে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। অনেক চেষ্টা করেও দেখতে পাচ্ছি না। একটা আমায় তার কাছে নিল, আর বোঝার বাকি রইল না কে। আমি তাকে ভালো করে চিনিনি, গায়ের গন্ধ। ছাড়ুন আমায় বলছি। আপনার লজ্জা করে না বারবার বলার পরও আমার কাছে আসেন? ছাড়ুন বৃথা চেষ্টা করে। আহা, এমন করছো কেন? একটু শান্ত হয়ে দাঁড়াও। না, ছাড়ুন আমায়। আমার কাজ হলে ছাড়বো, তার আগে একটা কথাও বলবে না। মানে কি করবেন আপনি? কি করব জানো? কি? ছাড় বলছি। তখনই আমার দিকে মুখ এগিয়ে আসে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। মুখের কাছে মুখ নিয়ে গিয়ে হাত দিয়ে আস্তে করে গালে ছোঁয়ালো হলুদ। কোনো সাড়া না পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি কেউ নেই। আয়নার সামনে গিয়ে দেখি হলুদ দিয়েছে গালে আমার। অজান্তেই মুখে হাসি ফুটে উঠছে, জানি না কেন।
শাড়ি ঠিক করে নিচে চলে এসে বসলাম। আমার পাশে নিশু বসে আছে আর পিক তুলছে কত স্টাইলে। সবাই এক এক করে আমায় হলুদ লাগিয়ে চলে গেল। হলুদ অনুষ্ঠান শেষ হয়ে সবাই নাচার আয়োজন করলো। এক এক করে সবাই নাচলো। এখন নিশু আর নাচবে, কিন্তু আমায় ছাড়া না। অনেক জোর করার পর দুজনে নাচলাম। নাচ শেষে সবাই ধন্যবাদ দিয়ে যে যার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে শুয়ে ভাবছি, সাকিল ভাইয়াকে একবারও দেখতে পেলাম না। কেমন জানি লাগছে মনটা। আমি কি কিছু ভুল করছি? তখনই কারো ধাক্কায় ছেদ পড়ে। সামনে তাকিয়ে দেখি, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে কি? না খালামণি, এমনিতেই। আমি কি কোনো ভুল করছি? না মা, কোনো ভুল করিস না, আমায় ক্ষমা করে দিস। কি বলো খালামণি? কেন ক্ষমা চাচ্ছ এভাবে বলো না। এগুলো গয়না আর শাড়ি তোর জন্য সাকিব কিনেছে। কালকেও এগুলো পরতে বলছে, বারণ করেছি শোনেনি, জোর করে দিল, বলল তোর বিয়েতে এগুলো উপহার, তাই নিয়ে এলাম। আর এগুলো গয়না তোর জন্য কিনে রেখেছিলাম, কাল এগুলো পরবি। ঠিক আছে খালামণি। রুমে শুয়ে আছি, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে নিশুর ঢাকে ঘুম ভাঙে। আর একটু ঘুমাতে দে প্লিজ। হয়েছে মাম্মা, আর ঘুমাতে হবে না, কাল গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে ঘুমাইও। চুপ কর তো, বিছানায় বসে। গিয়ে ফ্রেশ হয়ে আয়, আন্টি রাখছে নিচে খেতে। ওকে, তুই যা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আটিস। ওকে বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসি। খাবার টেবিলে বসে আছি, পাশে নিশু, খালামণি, আঙ্কেল আরো অনেকজন। খেতে যাব তখনই কার ডাকে পেছনে ঘুরে তাকিয়ে দেখি সাকিল ভাইয়া আস্তে আস্তে আসছে। কি হয়েছে বাবা? হাত দিয়ে সরিয়ে দিয়ে রহিমাকে ডেকে বাসার কাজের লোক। জি বাবা বলুন। বয়সে বড়, তাই বাবা বলে ডাকে। ছেলের মতো সাকিলও অনেক ভালোবাসে। আমি একটু কফি দিয়ে আসিও খালা। বলে চলে গেল ওপরে। খালামণি চোখের পানি মুছে টেবিলে বসলো খেতে। খাওয়া শেষ। সারাদিন চলে গেল নানান কাজে। বিকালে পার্লার থেকে লোক এসে সাজাতে লাগলো আমায়। সারা বাড়ি অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি রুমে বসে আছি, তখনই নিশু এসে পাশে বসে। তুই কিছু ভুল করছিস না তো? পরে ভুলের মাসুল দিতে হয় না যেন, বলেই চলে গেল। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে বসে আছি বিছানায় একা রুমে। হঠাৎ রুমের লাইটটা নিভে গেল। ভাবলাম লোডশেডিং হয়েছে। যে ফোনটা হাতে নেব, কারো আসার শব্দ পেয়ে সামনে তাকিয়ে দেখি সাকিল ভাইয়া। আপনি এখানে? কেউ দেখলে কি ভাববে? তাতে আমার কিছু যায় আসে না। তোর সব জিনিসের প্রতি প্রথম অধিকার কয়েকটা আমি পেয়েছি। আপনার আর কি কিছু বাকি আছে আমার কাছ থেকে নেওয়ার? কি নেব তোর কাছ থেকে? যা ছিল সব নিয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখ, ভালো করে বুঝিয়েছি আমার ভালোবাসা, বুঝলি না? এখন থেকে ভালোবাসার জায়গায় ঘৃণা দেখবি, তোকে এর মাসুল দিতে হবে। বলে আমায় ধাক্কা দিয়ে চলে গেল। আমি নিচে পড়ে গিয়ে হাতে ব্যথা পাই। বসে চোখের পানি ফেলছি, তখনই কল আসে। অন্ধকারে ফোনটা নিয়ে কানে দিয়ে কিছু বলবো তার আগেই, মিস্টার শাকিল চৌধুরী, কেমন দিলাম আমি? তুমি কিচ্ছু করতে পারবে না। দেখো আগে আগে কি করি তোমার প্রাণ ও প্রিয়ার সাথে। তুমি যাই বলো না কেন, প্রিয়া তোমার কথা বিশ্বাস করবে না। আমি তোমার নামে ভালো করে বিষ দিয়েছি, তোমার থেকে দূরে রেখেছি। এখন বিয়ের অভিনয় করে বিক্রি করে দেব, তুই কিচ্ছু করতে পারবি না। আমি চোখের পানি ফেলছি। কি শুনলাম আমি? এটা সুমন ভাইয়া এত খারাপ? ছি! এতদিন শাকিলকে আমি ভুল বুঝে এসেছি। তুমি ঠিক বলেছিলে, আমি তোমায় ভুল বুঝলাম। মনে মনে অনেক কথা ভাবছি আর কাঁদছি। হ্যালো, তার আগে কেটে দিল। আমি উঠে চোখের পানি মুছে শাকিল ভাইয়ার রুমে গেলাম। এক ছুটে গিয়ে দেখি রুমে নেই। ছাদে গেলাম, ওখানেও নেই। নিজে এসে দেখি সবার সাথে কথা বলছে। আমি যখনই শাকিল ভাইয়ার কাছে যাব, তখনই নিশু এসে হাত ছেড়ে ধরলো। এই কই যাও মাম্মা, চলো রুমে, এখনো বরপক্ষের লোক এসে যাবে। আমি কিছু বলার সুযোগ না দিয়ে হাত টেনে রুমে নিয়ে গেল, সাথে আরো কয়েকজন মেয়ে। বিছানায় বসে আছি একা। বরপক্ষ এসেছে দেখেও চলে গেল। আমি শুধু তখনকার কথাগুলো ভাবছি। আমি এই বিয়ে করব না। শাকিল ভাই, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, তোমায় ভুল বুঝেছি। আমি এই বিয়ে করব না, ভাবছি আর কাঁদছি। তখনই খালামণি আসে। এ কি মা, কাঁদছিস কেন? আমি বিয়ে করব না খালামণি। এগুলো বলতে নেই, সব মেয়েকেই শ্বশুরবাড়ি যেতে হবে। না খালামণি, আমি সাকিব। তার আগে খালামণির ফোনে কল আসে। খালামণি চলে যায়। আমি বসে কাঁদছি। নিশুকেও কল দিচ্ছি, ধরছে না। মেসেজ দিলাম আমি,
এই বিয়ে করব না। কিছু কর তুই, আমি বড় ভুল করেছি। বসে বসে কেঁদেই চলেছি। বরপক্ষরা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তার সামনে মেয়েরা টাকা না দিলে ঢুকতে দেবে না। আপনারা সবাই জানেন বিয়ের বাসার কি নিয়ম। সব নিয়ম শেষ করে বরপক্ষরা ভেতরে আসে। হালকা নাস্তা খেয়ে কাজী বিয়ে পড়া শুরু করলো। ছেলের কাছ থেকে মেয়ে রুমে গেল। বিয়ে পড়ানোর জন্য রুমটা অন্ধকার দেখে ভাবলো কারেন্ট গেল হয়তো। একটা লাইট নিয়ে কাজে আরো কয়জন ভেতরে গেল। বিয়ে পড়া শুরু হলো। মেয়ের কাছে শুনে সবাই দোয়া করলো। বিয়ে সম্পূর্ণ হলো। সবাই অনেক খুশি। একটা অন্ধকার রুমের মাঝখানে এলোমেলো হয়ে পড়ে আছি। হঠাৎ পানি চোখে পড়ার কারণে চোখ টিপ টিপ করে খুলে তাকিয়ে দেখি কেউ সামনে দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বসে চোখ ডলছি আর বলছি, কি আপনি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? লোকটি কিছু না বলে, আরে আপনি হাসছেন কেন? সামনে তাকিয়ে। কেন আনতে পারি না তোকে? আপনি? কেন? কাকে মনে করেছিলি? সুমনকে? কিছু না বলে চুপ হয়ে বসে আছি। মনে মনে অনেক খুশি হয়েছি। চোখ দিয়ে পানি ঝরছে। তখনই মনে পড়ে গেল আমার বিয়ের কথা। রাত আমি বিছানায় বসে আছি। বরপক্ষ আসায় সবাই চলে গেল। আমি বসে আছি। তখনই রুমটা অন্ধকার হয়ে গেল। তখনই কেউ আমায় মুখ চেপে ধরলো। আমার আর কিছু মনে নেই। দেখা কান্না বন্ধ কর। তখনই ভাইয়ার কথায় বাস্তবে ফিরি। চোখে পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালাম। ভাইয়ার দিকে এগিয়ে যেতেই ভাইয়া দূরে সরে গেল। আমি দৌড় দিয়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা। তার আগে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ভুল তোর হয়েছে। ভুল তো আমি করেছি তোকে ভালোবেসে। প্লিজ ভাইয়া। বলার সাথে সাথে গালে পড়লো একটা চড়। গালে হাত দিয়ে মাথা নিচু করে কেঁদে চলেছি। একদম চুপ। তুই আমার কাছে আসবি না। তোর শাস্তি অনেক ভয়ানক, যা কল্পনাও করতে পারবি না। বলে চলে গেল। আমি নিচে বসে কাঁদতে থাকি। কখন ঘুমিয়ে যাই জানি না। হঠাৎ কিছু খোলার শব্দে ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখি দুটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি আপনারা? স্যার আমাদের পাঠিয়েছে। মানে কি? কে স্যার? বেশি কথা না বলে চুপচাপ ওদের সাথে যা। ভাইয়ার কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি রাগে চোখে দাঁড়িয়ে আছে। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, ইশারায় বললাম। মেয়েগুলো আমার কাছে এসে তোয়ালে আর একটি শাড়ি এগিয়ে দিল। ওগুলো নিয়ে ওয়াশরুমের ভেতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। বিছানায় বসে আছি। ম্যাম আপনার খাবার। এখানে রাখেন, তারপর একটু নাস্তা করে শুতে যাব। তখন ম্যাম স্যার আপনাকে রেডি করে নিয়ে নিচে যেতে বলল। রেডি হব না, তোমরা চলে যাও। ওদের রুম থেকে বের করে দিয়ে নিচে অনেক কজন বসে আছে। স্যার ম্যাম রেডি হবে না বলে আমাদের বের করে দিল। ওকে, তোরা এখন যাও, আমি দেখছি। আমি বিছানায় শুয়ে আছি। তখন দরজার শব্দ হচ্ছে। আমি গিয়ে খুলে দিলাম। সাথে সাথে গালে পড়লো একটা চড়। মাথা তুলে তাকিয়ে দেখি সাকিব ভাইয়া। আমি মারলেন কেন? আমি কি করেছি? তোকে রেডি হওয়ার জন্য পাঠিয়েছিলাম, রেডি হওনি কেন? কিছু বলতে যাবো তখনই টানতে টানতে আমায় নিচে নিয়ে এলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। কি? চুপচাপ বসে থাকে এখানে। ভয়ে বসে আছি। বিয়ে পড়ানো শুরু হয়েছে। শাকিল কবুল বলেছে। এখন আমায় বলতে বলায় চুপ হয়ে আছি, বলছি না। কিরে চুপ আছিস কেন? বলবো না। ওকে, একটা ছেলেকে ইশারায় বললো কেঁচোর বক্স নিয়ে আয়। কি? না, আসলে কেঁচো আমি খুব ভয় করি, তাই ভাইয়া ব্ল্যাকমেল করছে। তাহলে চুপচাপ বল কবুল। না। তাহলে এগুলো দিব ছেড়ে? না, বলছি কবুল কবুল কবুল। চোখ বন্ধ করে। বিয়ে পড়ানো শেষ, সবাই চলে গেল। এদিকে বিয়ে শেষে সবাই খুশি। কনে আর বরকে স্টেজে বসায়। সবাই অবাক, বউয়ের মাথায় ঘোমটা থাকায়। সবাই অনেক কথা বলছে। তাই খালামণি গিয়ে ঘোমটা খুলে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। দেখে খালামণির এমন অবস্থা দেখে সবাই বউয়ের দিকে তাকায়। সে আর কেউ নয়, নিশু। বউ সাথে সুমনের পাশে বসে আছে। নিশু তুমি এখানে কেন? রিসুপ। কথা বলো, প্রিয়া কোথায়? কথা বল প্রিয়া, কোথায় তুই? এমনটা করতে পারলি প্রিয়ার সাথে? বল আমায়, প্রিয়া কোথায়? প্রিয়া যেখানে আছে নিরাপদে আছে। আর সুমন, আমি আপনার বিবাহিতা বউ। তোর সাহস তো কম না নিজেকে বউ ভাবার। তুই কি ভেবেছিস তোর মতো জানোয়ারের সাথে প্রিয়াকে বিয়ে হতে দিবে? শাকিল ভাইয়া, প্রিয়াকে বাঁচাতে তোকে বিয়ে করেছি আমি। চুপ, একদম তোকে মানি না বউ আমার। বল প্রিয়া কোথায়? জানি না, সবাই যা হবার হয়ে গেছে, মেনে নে সুমন। সুমন কারো কথা কানে না নিয়ে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর একটি মেয়ে এসে আমার রুমে বসিয়ে চলে গেল। অনেকক্ষণ বসে আছি বিছানায়।
শাকিল ভাইয়া আসছে না। কিছুক্ষণ পর দরজা খোলায় আমি নড়ে বসলাম, আর কেমন যেন লাগছে। শাকিল ভাইয়া আসতেই আমি নেমে যেই সালাম করতে যাবো, তখন আমায় দিল ধাক্কা। আমি পড়ে গিয়ে খাটের কোনায় লেগে কপালে কেটে গেছে। সেদিকে খেয়াল না করে আমি ভাইয়ার সামনে গেলাম। ভাইয়া আমায় ক্ষমা করে দাও, হাত জোর করে কান্না করতে করতে। তোকে বলেছিলাম না ন্যাকা কান্না আমার সামনে করবি না, আর কি বললি ক্ষমা করবো তোকে? জীবনেও ক্ষমা করবো না, তোর ভুলের জন্য তোকে তিলে তিলে মারবো। আমার কথাটা শোনো। তার আগে ভাইয়া আমায় দেওয়ালের সাথে চেপে ধরে। কি বলছিলি? আমার মুখ দেখতে চাইস না? এখন থেকে আমার মুখ দেখতে হবে, সারা জীবনের জন্য বন্দি হয়। তোকে বলেছিলাম না তোকে কারো হতে দিব না, তুই চাইলেও আমার, না চাইলেও তুই আমার, শুধুই আমার। তার কথা শুনে কেঁদে চলেছি, কিন্তু এটা কষ্টের কান্না না সুখের কান্না। কান্না করছি তখনই ভাইয়া আমার ঠোঁট দুটো দখল করে নিল। আজ আমি তাকে কোনো বাধা দিলাম না। কেন বাধা দেব? এটা তার অধিকার। চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া আস্তে আস্তে নেশা ভরা চোখে আমার দিকে তাকাচ্ছে। আবারও আমার ঠোঁট দুটো দখল করে নিয়ে বিছানায় ফেলে দিয়ে মেতে উঠলো অন্য জগতে। আমি শুধু চোখের পানি ফেলতে ফেলতে কখন ঘুমিয়ে যাই জানি না। সকালে কারো চিৎকারে ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি শাকিল ভাইয়া রাগের চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বললাম, কি হয়েছে ভাইয়া? তুই আমার বিছানায় কেন, আর নগ্ন শরীরে কেন? কি বলছে এগুলো? আমি তো কালকে তার আগে একটা কষে থাপ্পড় দিল। তুই একটা কথা বলবি না? নিজের দোষ ঢাকতে আমায় দোষ দিচ্ছিস? লজ্জা করে না নগ্ন শরীরে আমার কাছে আসতে? বলে চলে গেল। চাদর গায়ে জড়িয়ে কেঁদে চলেছি। নিজে কাল আমার সাথে এমন করে আজ আমার দোষ দিল। মনে মনে ভাবছি, তখনই কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখি শাকিল ভাইয়ার ফোনে কল দিয়েছে সুমন। কল রিসিভ করতে, তুই এটা ঠিক করিসনি, এর ফল অন্য রকম পাবি। তোকে পিয়ার সাথে থাকতে দেব না, সরকার করে দেব তোকে। আমি কিছু বলতে যাবো তার আগেই শাকিল ভাইয়া ফোনটা কেড়ে নিয়ে সুমনের নাম দেখে রাগে ফোনটা ভেঙে ফেলে। তোর এত বড় সাহস, নাগরের সাথে কথা বলিস আমার ফোন দিয়ে? কোমরের বেল খুলে মারতে মারতে, আমি কিছু করিনি ভাইয়া। সুমন ভাইয়া তখনই আবারও মারতে শুরু করে। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি বিছানায় শুয়ে আছি, আমার গায়ে শাড়ি পরা। দরজা খোলার শব্দে চোখ ঘুরিয়ে দেখি ভাইয়া দুধ আর ট্যাবলেট নিয়ে আস্তে আস্তে আমি উঠে বসার চেষ্টা করছি। তখনই এসে আমায় বসিয়ে খাইয়ে চলে গেল। সারাদিন চলে গেল, বাসায় আসেনি। আমি আস্তে আস্তে উঠে রান্না করে রাখি। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি টেবিলে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি ভাইয়া নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি তাকে ধরিয়ে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। নিচে এসে লেবু পানি নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে শুয়ে দিলাম। রাতে আর খেলাম না, সোফায় শুয়ে পড়লাম। সকালে ভাইয়ার ডাকে ঘুম ভাঙে। নবাবজাদি, এত ঘুম কিসের? আমার কফি কে দিবে? এখনই আসতেছি বলে নিচে এসে কফি আর স্যান্ডউইচ নিয়ে ওপরে এলাম। খাবার নিয়ে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ভাইয়া নেই। আমি নিচে গিয়ে রান্না করছি, তখনই কল আসে শাকিল ভাইয়ার। কি বলেন? কেউ কলিং বেল বাজালে খুলবি না আমার অনুমতি ছাড়া। কেটে দিল। এভাবে 1 মাস চলে গেল। ভাইয়া আমার সাথে কথা বলে না। আমি কিছু বলে খারাপ ব্যবহার করে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই, নাস্তা রেডি করে টেবিলে রেখে দিই। ডাকতে যাই, গিয়ে দেখি ঘুমিয়ে আছে। ভাইয়া 9টা বাজে ওঠেন। অনেক কয়বার ডাকার পরও না শোনায় গায়ে হাত দিয়ে ডাকতে যাব, তখনই টান দিয়ে আমায় বুকের সাথে জড়িয়ে ধরে। অনেক ছাড়াছাড়ি করার চেষ্টা করেও পারিনি। তখন কাঁদতে ধরি। আমার চোখের পানি তার বুকে পড়ায় আমায় ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি নিচে চলে যাই। কিছুক্ষণ পর ভাইয়া নিচে আসে। নাস্তা করে যাওয়ার সময় সরি বলে চলে যায়। আমি কিছু না বলে খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। রাতে খাওয়া দাওয়া করে বসে টিভি দেখছি, তখনই ভাইয়া আসে, রুমে চলে যায়। আমি খাওয়ার জন্য ডাকতে যাই, বলে খেয়ে এসেছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ি। ঘুম আসছে না দেখে উঠে দেখি ভাইয়া রুমে নেই। বারান্দায় চলে যাই, ওখানেও নেই। ছাদে গিয়ে দেখি ভাইয়া কান্না করছে। সামনে গিয়ে দেখি আমার ছবি নিয়ে কান্না করছে আর বলছে, তোকে অনেক ভালোবাসি রে, অনেক কষ্ট দিচ্ছি তোকে না রে। কি করব বল? তুই যদি আমার কথা শুনতি আমি এমন করতাম না। আমিও কেঁদে ফেলি। আমার কান্না দেখে ভাইয়া পেছনে ফিরে দেখে আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। ভাইয়া আমায় ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। সুমন ভাইয়া এত খারাপ আমি জানতাম না। আমি সব শুনেছি, আমায় আর কষ্ট দিও না।
আমি তোমায় অনেক ভালোবাসি ভাইয়া বলে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি বিছানায় শুয়ে আছি, ভাইয়া আমার পাশে বসে আছে। আমি উঠে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও না। ভাইয়া কিছু না বলে বের হয়ে গেল। আমি শুয়ে কাঁদছি। দুপুরে শাওয়ার নিয়ে রুমে আসছি, তখনই একটা নাম্বার থেকে কল আসে। ধরিনি, আবারও আসছে। ভয়ে ভয়ে কলটা রিসিভ করি, তখনই। আপনি কি প্রিয়া চৌধুরী? জি বলুন। একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার ফোন থেকে আপনার নাম্বার পেয়ে আমি কল করেছি, এখন হসপিটালে ভর্তি করেছি, আপনি আসুন। ওকে, ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালে। আর খালামণিকে কল দিয়ে জানলাম তারাও চলে এসেছে। অপারেশন চলছে মাথায় আঘাত পাওয়ার কারণে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল, এখনো কোনো সমস্যা নেই, চিন্তা মুক্ত বলে চলে গেল। আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তোমার কিছু হলে কি নিয়ে বাঁচবো, কেঁদেই চলেছি। অনেকক্ষণ পর ভাইয়ার জ্ঞান ফিরে। আমার কান্না দেখে ভাইয়াও কেঁদে ফেলে আর বলে, তোকে ছেড়ে কোথাও যাব না। তো পাগলি বলে জড়িয়ে ধরে। আমি নিজেকে ছাড়িয়ে বলি, খালামণি আসছে বাইরে। ওরা এখানে কেন? আমি বলেছি, ওদের চলে যেতে বল। আমার জন্য প্লিজ ভাইয়া, আসুন একবার। ওকে। খালামণি খালুকে ডাকলাম, তারা ভেতরে এসে কেঁদে ফেলে। আমায় ভাইয়াকে দেখে অনেকক্ষণ কথা বলে চলে গেল, কিন্তু ভাইয়া একটা কথাও বলেনি। কয়েকদিন থাকার পর ভাইয়াকে বাসায় নিয়ে গেলাম। খালামণির কাছে শুতে পাই। সুমন আর নিশু ডিভোর্স হয়ে গেছে। নিশু বিয়ে করে বিদেশে চলে গেছে। রাতে আমি ভাইয়ার পাশে বসে জিজ্ঞেস করি, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। ভাইয়া আমায় বলল, সেদিন তোর সাথে কথা বলার পর অফিসে যাওয়ার জন্য বাসের জন্য ওয়েট করি, তখন সুমন কয়েকজন ছেলেকে নিয়ে এসে আমার অনেক মারে। আমি মাটিতে লুটিয়ে পড়ি, জ্ঞান ফিরে তোকে দেখতে পাই। আমি সুমনের এত খারাপ, ওর শাস্তি পাওয়া উচিত। এখন আমার কাছে আয়, একটু ভালোবাসি। না, আপনি অসুস্থ। দূর, কি বলো, আমি তোমার স্বামী, আপনি কি তুমি করে বলবা, আর ভাইয়া না নাম ধরে ডাকবে। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে নাস্তা করে শাকিল বের হয়ে যায় সুমনের বাসায় পুলিশ নিয়ে। সবকিছু সুমনের পরিবারের সামনে বলে, পুলিশ নিয়ে তাকে যায়। শাকিল বাসায় চলে আসে। রাতে খাওয়া দাওয়া করে আমার সবকিছু বলে। আমি শুনে খুব খুশি হই। আমার বউটা দেখে খুব খুশি। অনেক। তোমায় পেয়ে যখনই জড়িয়ে ধরবো, কলিং বেল বেজে উঠলো। আমি এই সময় কে বলো, তুমি শুয়ে থাকো, আমি দেখছি বলে নিচে এসে গেট খুলে দেখি খালামণি আর আঙ্কেল এসেছে। আমি তাদের জড়িয়ে ধরে কেঁদে দিই। খালামণিও কেঁদে দেয়। ভেতরে আসো খালামণি, আঙ্কেল। এখনো খালামণি বলবি? মা বল। ওকে মা বাবা, আসো তোমরা, আমরা তাদের রুমে নিয়ে যাই। শাকিল ওদের দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমার সাথে এখনো রেগে থাকবি? ক্ষমা করে দে, আমার অনেক ভুল হয়েছে। তারপর অনেক কথা বলে বুঝিয়ে তাদের বাসায় নিয়ে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে গল্প করে ঘুমোতে গেল। তুমি থাকো, ফ্রেশ হয়ে আসছি। ওকে। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি অন্ধকার। তখনই একটা মোমবাতি জ্বলে ওঠে। কেউ আমার পেছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবে দেয়। আমায় কোলে তুলে বিছানায় শুয়ে শুরু হয় নতুন জীবন। সকালে ঘুম ভেঙে ওয়াশরুমে চলে যাই আর বমি করে ফেলি। রুমে আসতেই মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান ফিরতে দেখি সবাই আমার পাশে। কি হয়েছে সবাই এমন করে কি দেখছো? আমার কি অসুখ হয়েছে? আমি কি মরে যাব? আমার কথা শুনে মা বাবা চলে গেল। কি হলো, তুমি কিছু বলো। কি হয়েছে? আর আমি বাবা হয়েছি, তুমি মা। কি সত্যি? কপালে কপাল লাগিয়ে অনেক কষ্টের পর পেয়েছি, আর হারাতে দিব না। তোমাকে বলেছিলাম না, তুমি চাইলেও আমার, না চাইলেও তুমি আমার, শুধু তোমার।